পাতা বদল করে জমা দিয়েছে ঐকমত্য কমিশন, অভিযোগ রিজভী। লুটপাটে নিঃস্ব পাবনার সাথিয়া মৎস্য প্রজনন কেন্দ্র। ঘুরে দাঁড়াচ্ছে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফাইজা রাহলা। এতক্ষণ গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে। এবারে পুরো খবর। জুলাই জাতীয় সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অথচ অন্য পাতা সংযুক্ত করে ঐকমত্য কমিশন সনদ জমা দিয়েছে, এমন অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে আর্থিক সহায়তা দিতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হলো। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত্য কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। দীর্ঘ 2 দশক ধরে বন্ধ পাবনার অন্যতম বৃহৎ সাথিয়া মৎস্য প্রজনন কেন্দ্র। 2006 সালের পর জবরদখলে নেয় প্রভাবশালীরা। আওয়ামী লীগ সরকারের পতনে দখলমুক্ত হলেও লুট হয়ে গেছে কোটি টাকার সম্পদ, পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভী জয়ের রিপোর্ট। 1990 সালে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এ প্রজনন কেন্দ্রটি গড়ে তোলে মৎস্য অধিদপ্তর। প্রায় 37 বিঘা জমিতে খনন করা হয় 10টি পুকুর, স্থাপন করা হয় পানি সরবরাহের উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প, আধুনিক আলোকবাতি, পোনা উৎপাদনের আধুনিক হ্যাচারি। একসময় যে প্রজনন কেন্দ্র থেকে প্রতি বছর 5000 কেজি পোনা মাছ উৎপাদন হতো, এখন তা সম্পূর্ণ পরিত্যক্ত। টানা 16 বছর উৎপাদনের পর মেয়াদ বৃদ্ধি না হওয়ায় 2006 সালে বন্ধ হয়ে যায় প্রকল্পটি। অরক্ষিত সুবিশাল কেন্দ্রটি অবৈধ দখলে নিয়ে ব্যক্তিগত খামার গড়ে তোলেন তৎকালীন ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে, বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন। রাজনৈতিক পট পরিবর্তনের পর দখল ফিরে পায় পানি উন্নয়ন বোর্ড। দরজা নাই, জানলা নাই এবং বিভিন্ন গাছ ছিল সেগুলো নাই। 5 তারিখে বিকাল টাইমে এইগুলো সব হয়ে গেল, লোকজন উড়ি করে সব এদিক ওদিক নিয়ে চলে গেল। মৎস্য প্রজনন কেন্দ্র আবার চালু করার দরকার। আবার এই অবস্থায় থাকাতে এলাকার যুব তরুণরাও বিপদগামী হচ্ছে। অবৈধ দখল আর দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় চুরি হয়ে গেছে সেচ পাম্প, মূল্যবান বৃক্ষ, অর্ধশত ফ্লাড লাইট সহ বৈদ্যুতিক পোল, শুকিয়ে গেছে পুকুর, লুট হয়েছে কয়েক কোটি টাকার সরকারি সম্পদ। জায়গাটি আমাদের না, এখন আমাদের জায়গা না হলে তো আমরা ওটা প্রস্তাবনা কি এটা তো দেওয়া আমাদের পক্ষে সমীচীন না, এবং সেটি যদি আমরা স্থায়ীভাবে হস্তান্তর করে অবশ্যই সেখানে আমরা টেকনিক্যাল সাপোর্ট থেকে শুরু করে ওটির উন্নয়ন করে আমরা পোনা সরবরাহ থেকে শুরু করে পোনা বিক্রি করার মাধ্যমে সরকারের রাজস্ব আদায় সম্ভব। যদি মৎস্যওয়ালারা এখানে মৎস্য উৎপাদন করার জন্য এই ধরনের কোনো কিছু চায়, প্রজনন কেন্দ্র তৈরি করতে চাই, তাহলে আমরা এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে, অফিসিয়াল একটা গাইডলাইন আছে, এসব গাইডলাইনগুলি দেখভাল করে ভালো জিনিস করতে তো কোনো বাধা নেই। প্রজনন কেন্দ্রটি আবার চালু করার দাবি অংশীজনদের। রিজভী জয়, এটিএন নিউজ, পাবনা। ঝকঝকে দীপ্তি নেই, তবু এক অদ্ভুত মুগ্ধতা আছে গোপালগঞ্জের জলের পাড়ের ব্রোঞ্জ গহনায়। বিকল্প অলংকার হিসেবে নারীদের অন্যতম পছন্দ ঐতিহ্যবাহী সেই হস্তশিল্প হারিয়ে যেতে বসেছিল। আবার পুনর্জাগরণ ঘটছে জলের পাড়ের ব্রোঞ্জ গহনার। গোপালগঞ্জ থেকে ব্রোঞ্জ শিল্পীদের সম্ভাবনার কথা জানিয়েছেন আমাদের প্রতিনিধি সজীব বিশ্বাস। শতাব্দী প্রাচীন মকসুদপুরের ব্রোঞ্জের গহনা তৈরির গল্প ধীরে ধীরে যা ছড়িয়ে পড়ে উপজেলার জলের পাড় ইউনিয়নের ঘরে ঘরে, প্রসার ও সমাদর ঘটে সারা দেশে। দেশের গণ্ডি পেরিয়ে এ হস্তশিল্প আজ বিদেশের বাজারেও আলো ছড়াচ্ছে। ব্রোঞ্জের গহনা তৈরির যে নিপুণতা ও শিল্পবোধ জলের পাড়ের কারিগরদের হাতে গড়ে উঠেছিল, তা এখনও টিকে আছে। অনটনের মাঝেও ঐতিহ্য ধরে রেখেছে শতাধিক পরিবার। তবে আধুনিক প্রযুক্তির অভাব এবং ভারত ও চীনের কম দামি পণ্যের কাছে পিছিয়ে পড়েছিলেন তারা। গত এপ্রিল মাসে
জিআই সনদ পাওয়ার পর ফের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছেন জলের পাড়ের কারিগররা। কাঁচামাল, আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পের পুনর্জাগরণ ঘটবে বলে আশা তাদের। এই কাজটা এখন নাই বললেই চলে, অনেকে এগুলো ব্যবহার করে না, আগে মানুষ ব্যবহার করতো। তো এখন যদি আবার আমাদের এখানে জিআই পণ্য হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি, যদি এটা সরকার যদি আমাদেরকে বিনা সুদে একটু মানে আর্থিক অবস্থার দিক দিয়ে একটু দেখতো, তাহলে হয়তো নতুন করে মানুষের আগ্রহ জাগতো এটা করার জন্য। আমরা তো অনেক দাম দেখিনি, আমরা তো সেই দাম পাই না। জলের পাড়ে ৪৫টি দোকান নিয়ে গড়ে উঠেছে গহনার মার্কেট। সারা দেশ থেকে পাইকাররা এখান থেকে কিনে নিয়ে যান চোখ জুড়ানো এসব গহনা। আমরা এখান থেকে পাইকারি দামে কিনি এবং গ্রামে গ্রামে নিয়ে খুচরা দামে বিক্রি করি। জিআই পণ্য হিসেবে গণ্য হয়, দেশ বিদেশে আমাদের এই পণ্যটা চলে আসছে। বিভিন্ন জায়গা থেকে অর্ডার হওয়ার কারণে অনেক বেশি চলতেছে। রসগোল্লার পর জিআই পণ্যের স্বীকৃতি পায় গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনা। জেলা প্রশাসকের আশ্বাস, এই শিল্পকে আধুনিক ও রপ্তানিযোগ্য করতে বিসিক, যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে কাজ করবে। যারা বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করেন এবং তারা উদ্যোক্তা তৈরির জন্য চেষ্টা করছেন, তাদেরকে আমরা বলেছি যে উদ্যোক্তা তৈরির জন্য আমাদের এই ব্রোঞ্জের গহনার যে সেক্টর, এই সেক্টরটি একটি চমৎকার উর্বর এবং স্বীকৃত সেক্টর। এটি যদি আমরা এই সেক্টরে ম্যান পাওয়ার ভালো করে তাদেরকে তৈরি করতে পারি, তাহলে হয়তো সারা দেশেই এবং বিদেশের মাটিতেও ব্রোঞ্জের গহনা আরও বেশি পরিমাণে স্বীকৃতি পাবে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার নিচ্ছে বাজিস্টের বিরতি, ফিরে এসে আরও থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী সহ আহত ৭। কাল কুমিল্লায় শুরু হচ্ছে দুদিনব্যাপী শচীন মেলা। ফিরে এলাম বিরতির পর। দেশের খবরে আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রাঙামাটির রাজবন বিহারে আজ শুরু হচ্ছে 2 দিনব্যাপী 49তম দানোত্তম কঠিন চিবরদান। এই নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটির রাজবন বিহার থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমতিয়াজ, আপনি জানাবেন এই যে কঠিন চিবরদান, এ ব্যাপারে বিস্তারিত। যেমনটি বলছিলেন, রাঙামাটির রাজবন বিহারের আজ কিন্তু 49তম যে কঠিন চিবরদান রয়েছে, সেই কঠিন চিবরদানের কিন্তু আছে বেইনঘর উদ্বোধনের মাধ্যমে কিন্তু এখানকার যে চিবরদানের প্রথম দিনের কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু এখানে চরকায় সুতা কাটার মাধ্যমে কিন্তু এখানকার যে বেইনের যে আনুষ্ঠানিকতা সেটি উদ্বোধন করা হয়েছে। সেই বেইনের উদ্বোধন করেছেন এখানকার বেগম রোকেয়া পদকপ্রাপ্ত নারী উদ্যোক্তা মঞ্জুলিকা খিসা। এছাড়াও বেইনঘর উদ্বোধন করেছেন এখানকার রাজবন বিহারের যে আবাসিক ভিক্ষু প্রধান যিনি রয়েছেন প্রজ্ঞালঙ্কার মহোৎসবী, তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানকার যে বেইনঘর রয়েছে সেই বেইনঘর উদ্বোধন করেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এইবার এই রাঙামাটির রাজবন বিহারের 49তম কঠিন চিবরদান অনুষ্ঠানে প্রায় 200টি বেইনে প্রায় 1000 খানিক উপাসক উপাসিকা কিন্তু এই যে কঠিন চিবরদান, সেই কঠিন চিবরদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আর আগামীকাল আজ রাতভর কিন্তু এই বেইনে কিন্তু এখানকার যে কঠিন যে চিবরটি রয়েছে সেটি প্রস্তুত করা হবে। আর বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এই যে কঠিন চিবরদান রয়েছে সেটি কিন্তু সবচেয়ে কঠিন দান এবং তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দান। আর আগামীকাল এই যে চিবরটি প্রস্তুত করা হবে সেটি দান করার মাধ্যমে কিন্তু এইখানকার যে কঠিন চিবরদান সেটি আনুষ্ঠানিকভাবে শেষ হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, রাঙামাটি থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। আমরা চলে যাচ্ছি পরের খবরে। ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার 6 শিশু শিক্ষার্থী সহ 7 জন দগ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য দগ্ধদের 5 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর দারুল নাজাত মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। শিক্ষক কারি মোহাম্মদ আবদুল্লাহ জানান, 4তলা মাদ্রাসার ভবনের জানালা থেকে একটি কাপড় বিদ্যুতের তারের ওপরে পড়ে যায়। স্টিলের পাইপ দিয়ে সেটি তুলতে চেষ্টা করলে 6 শিশু শিক্ষার্থী ও মাদ্রাসার আয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হন।
তাদের প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে 5 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কাল থেকে কুমিল্লায় শুরু হচ্ছে 2 দিনব্যাপী শচীন মেলা। উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী ও সুরকার শচীন দেববর্মনের 119তম জন্মবার্ষিকী ও 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শহরের চরথায় তার পৈতৃক ভিটাতে অনুষ্ঠিত হবে এই মেলা। জেলা প্রশাসনের আয়োজনে 2 দিনব্যাপী এই মেলায় থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শচীন দেববর্মনের জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা SMT কামরান হাসান জানান, প্রতি বছর শচীনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়। শচীন দেববর্মনের ঐতিহাসিক বাড়িটিকে ঘিরে একটি আন্তর্জাতিক মানের সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র ও মিউজিক্যাল আর্কাইভ গড়ার পরিকল্পনার কথাও রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। দর্শক, নির্বাচনের প্রতীকে যুক্ত হলো শাপলা কলি। আরপিওতে সংশোধনী এনে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন থেকে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। মাহফুজা, আপনি বিস্তারিত জানাবেন। ফাইজা, আপনি কিন্তু জানেন যে বেশ দিন ধরেই কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টি যে তারা কিন্তু চেয়েছিল শাপলা প্রতীক, এবং শাপলা প্রতীকের বাইরে কোনোভাবেই তারা নির্বাচনে যাবেন না, এবং রাজনৈতিক যে দলের নিবন্ধন সেখানেও কিন্তু তাদের এই একই দাবি আমরা বারবার লক্ষ্য করেছিলাম, এবং এই দাবিতে কিন্তু তারা দফায় দফায় প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। বারবারই আমরা এর উত্তর যেটি জেনেছিলাম সেটি হচ্ছে যে আসলে নির্বাচন যে বিধিমালা নির্বাচন কমিশনের, সেখানে এই শাপলা প্রতীক না থাকায় তারা কোনোভাবেই এই প্রতীকে এবার ভোটে যেতে পারবে না, এমন একটি কিন্তু বক্তব্য এর জবাবে আমরা বারবার পেয়েছিলাম। সাংবাদিকরা বেশ দিন ধরেই কিন্তু তাদেরকে প্রশ্ন করেছিলাম, বিশেষ করে এনসিপি যা চাইছে আগামী নির্বাচনে সেটি আসলে কিভাবে তারা বাস্তবায়ন করছে, এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আসলে এনসিপির হয়ে আসলে নির্বাচন কমিশন কি করতে যাচ্ছে সেই আগ্রহ যেমন জনমনে ছিল জানার, একইভাবে কিন্তু সাংবাদিক যারা ছিলেন আমাদের এই নির্বাচন কমিশন বিটে তারাও কিন্তু আমরা একই রকম একটি আগ্রহ নিয়েছিলাম। আজ কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে শাপলাকলি নামক যে প্রতীক সেটি কিন্তু নির্বাচনী বিধিমালায় নতুন করেই যুক্ত করলো নির্বাচন কমিশন, এবং এ নিয়ে প্রজ্ঞাপনও জারি হয়েছে কিছুক্ষণ আগে। তো সে নিয়ে আসলে এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশন সামনের যে নির্বাচনকে সুষ্ঠু করার যে প্রক্রিয়া সেটিতে যেমন এগোচ্ছে, এনসিপিও আসলে তাদের এই বিষয়টিকে কিভাবে দেখছে এবং তারা আসলে কতটা সাড়া দিচ্ছেন, এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বারবারই কিন্তু তারা বলেছিলেন যে শাপলা ছাড়া কোনোভাবেই তারা নির্বাচনে যাবেন না, এবং এটি যদি না দেয়া হয় তাহলে আগামী নির্বাচনকে একটি পক্ষপাত যুক্ত একটি নির্বাচন হিসেবেও তারা দেখতে পেরেছেন, এমন কিন্তু সন্দেহ বা আশঙ্কাও কিন্তু সাংবাদিকদের কাছে বা গণমাধ্যমের কাছে বারবারই আমরা দেখেছিলাম যে এনসিপি নেতারা জানিয়েছিলেন। তবে এবার দেখার বিষয় যে এনসিপি আসলে আগামী নির্বাচনকে বা নির্বাচনের এই যে প্রক্রিয়া বা নির্বাচন কমিশনের যেই প্রস্তুতির যে অংশ শাপলা প্রতীক যুক্ত করা বা আরপিও সংশোধন করে যে শাপলা কলি যুক্ত করলো সেটিতে আসলে তারা কীভাবে দেখছে এবং কতটা সফল যেই দিক সেটি বিবেচনার এনেই আগামী নির্বাচনকে সুষ্ঠু করার স্বার্থে জাতীয়ভাবেও আসলে এনসিপি কতটা প্রভাবিত করছে জনগণকে, এবং তারা আসলে কতটা এই সফল নির্বাচনের স্বার্থে কাজ করছে শাপলা প্রতীক পাওয়ায়, সেটিও কিন্তু এখন দেখবার বিষয়। সেটিও কিন্তু জনগণ যেমন দেখবেন, আগামীতে সাংবাদিকরাও কিন্তু সেই অপেক্ষাই করছেন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতির খবর। জি ফাইজা। মাহফুজা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজা মোসলেহি। আমরা চলে যাচ্ছি পরের খবরে। চাঁপাইনবাবগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সোলাইমান। সকাল 10:30টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেখানে তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা এবং উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। জেলার উন্নয়ন, সুশাসন এবং জনসাধারণের নিরাপত্তায় গণমাধ্যম কর্মীদের ভূমিকা উল্লেখ করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলাইমান। অনেকগুলো জায়গাতেই কাজ করার সুযোগ হয়েছে। আপনাদের উত্তরবঙ্গে আমি অনেক দেওয়ার আমি কাজ করে মত প্রকাশ করতে সম্পাদক মহানন্দা প্রেস ক্লাব এবং দৈনিক ইসলাম আমি জিডিমিটি কাজ এগুলো আমরা পরিচালনা করবো। জেলার আইন শৃঙ্খলা বিশেষ প্রতিনিধি বাংলাদেশ সমাচার। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো দেখে নেব আরেকবার। বিএনপি স্বাক্ষরিত পাতা বদল করে জমা দিয়েছে ঐকমত্য কমিশন, অভিযোগ রিজভীর। লুটপাটে নিঃস্ব পাবনার সাথিয়া মৎস্য প্রজনন কেন্দ্র। ঘুরে দাঁড়াচ্ছে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনা। ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থী সহ আহত 7। কাল কুমিল্লায় শুরু হচ্ছে 2 দিনব্যাপী শচীন মেলা। এই ছিল দেশের খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।